তিনি নেমেছেন মাঠে, দ্য প্রিন্স অফ সেলেসাও নেইমার জুনিয়র, তাকেই দেখা বাকি ছিল বিশ্বকাপে, তিনিও নেমে পড়েছেন। নির্ভর এখন ব্রাজিল ফ্যানেরা, কারণ ব্রাজিল তাদের ব্রাজিলীয় পারফরমেন্স করে রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলেছে। আমার সঙ্গেও আছেন দুজন নির্ভর ব্রাজিলিয়ান ফ্যান, তাদের কাছে যাব। তার আগে স্বাগত জানিয়ে নিচ্ছি আপনাদের ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজে। আমি ফয়সাল তিতুমির, এবং আমার সঙ্গে যেটা বলছিলাম আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আপনাকে আমার খুব ভালো লাগে, কিন্তু আপনার এই গায়ের দিকে তাকাইলে আমার আর ভালো লাগে না। আপনার সাথে ইদানিং আমার যতবার দেখা হচ্ছে এই জার্সিটা ভাই, আপনার ভালো লাগবে না। লাস্ট ম্যাচের আগে আপনি যে ধরনের কথা বলেছেন, আমি কিন্তু অলরেডি আপনার ফিডব্যাকটা দিয়েছিলাম যে ব্রাজিল সহজেই জিতবে, সেই চ্যালেঞ্জটা পার করবে, কারণ ব্রাজিল আপনি একটু নিউট্রালিও তো বলতে পারেন, চিন্তা করতে পারেন, কারণ আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই ভাইয়া। ঠিক আছে, ওকে, অলরাইট। আমরা আরেকজন গেস্টের কাছে যাই, স্পোর্টস কমেন্টেটর সোহানা সিরাজ এবং অ্যানাদার ব্রাজিলিয়ান ফ্যান। আজকে আমি একটু কর্নারে আছি, সাইডে থাকবো, সো আমরা আসলে আজকে নিউট্রাল অ্যানালাইসিস করব, ঠিক আছে? Obviously, why not? B for Brazil and B for beauty. So Brazil is being Brazil this time. Brazil is being Brazil this time, right? প্রথম ম্যাচের পরে তো সেটা নিশ্চয়ই মনে হয় নাই, বরং আফসোস, টেনশন যে কোথায় গেল সেই ব্রাজিল আফটার মরক্কো ম্যাচ, সোহানা? Not really. কারণ ব্রাজিলের যে টিম, সেখানে আসলে ইন্ডিভিজুয়াল স্টার অনেক আছে। তারা আসলে কম্পিটিটিভ যে লিগগুলো রয়েছে সেখানে ভালো খেলে। সো ওই কনফিডেন্স অ্যাজ আ ব্রাজিল ফ্যান বা অ্যানালিস্ট যেই জায়গা থেকে আমি বলি না কেন, আমার অবজারভেশন যে ব্রাজিল আসলে ব্রাজিল হয়েই ফেরত আসবে। শুরুর ম্যাচে টিম কোঅর্ডিনেশন অনেক ঘাটতি ছিল, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক লো ছিল, যে কারণে আসলে একটু পা ফসকে গেছে। বাট ইটস ফাইন, ফার্স্ট ম্যাচেই ভালো করতে হবে এবং অন্যদের নজরটা টেনে ধরতে হবে। ফার্স্ট ম্যাচ হেরে যে বিশ্বকাপ জিতে যায় সেটা তো গত বছর আপনারা দেখেছেন, ডেফিনিটলি এই জন্য রিপিট করতে চাই না ওটা। ওকে, বিপ্লব ভাই, আমরা একটু এবারে নেক্সট মানে লাস্ট ম্যাচেই আসতে চাই। ব্রাজিল যে পারফরমেন্স করলো শেষ ম্যাচে তাদের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের সঙ্গে, অফকোর্স এই ম্যাচটা ব্রাজিলের তার আগে রাউন্ড অফ 32 নিশ্চিত হয়েছিল, কিন্তু এই ম্যাচের মধ্যে ব্রাজিলের নিজেদেরকেই প্রমাণ করার অনেক কিছু ছিল, ফাইন টিউনিং করা, নেইমারকে দেখা, সবকিছু মিলে এই ম্যাচে আপনি ব্রাজিলের পারফরমেন্স নিয়ে আপনার কতটুকু মন ভরলো? দেখুন, আমার কাছে মনে হয় যে এখনো 70% আমার কাছে মনে হয়েছে মন ভরেছে এই লাস্ট ম্যাচটা দেখার পর। এবং নতুন ইনক্লুশন যদি আমি বলি, রায়ানের কথা বলবো, প্রথম থেকে খেলার সুযোগ পেয়েছে। আপনি রাফিনিয়ার অ্যাবসেন্সে সে কতটুকু বেটার ফুটবল খেলে সেটাই কিন্তু প্রমাণ করেছে, আপনি যদি খেলাটা দেখে থাকেন একদম টোটালি। সো আমার মনে হয় যে আপনি আর্জেন্টাইন সাপোর্টার হয়তো নাও দেখতে, না ভাইয়া দেখেছি, আমরা যারা ব্রাজিলিয়ান আমরা দেখেছি। সো এই ব্রাজিল টিমে এই যে এখন আমি কিন্তু আপনার কাছে একটাও খোঁজা মারি না, আপনি আমাকে খোঁজা দেখুন, খোঁচাখুচি এটা হলো মিষ্টি মধুর একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই বিশ্বকাপ যখন আসে 4 বছর পর আসে, ভাই 4 বছর পর আপনাদের পাই। সো একটু যদি খোঁচাখুচি না হয় তা তো ভালো লাগবে না, জমবে না। সো আমার কাছে যেটা মনে হয় যে ব্রাজিল দলের আঞ্চলতি একটা কথা বলেছে যে আমরা গ্রুপ স্টেজে আমরা পার করার পরে কার সাথে পড়ি সেটা ডাজেন্ট ম্যাটার, আমরা কাউকে চিন্তা করি না, কারণ আমরা নকআউট স্টেজে আসবো। আর ব্রাজিল ধীরে ধীরে তার যেই ছন্দময় ফুটবল এবং একটা ব্রাজিল টিম হয়ে খেলার, সেটা কিন্তু আমরা প্রথম ম্যাচে যেমন দেখিনি, সেকেন্ড ম্যাচে কিছুটা দেখেছি, থার্ড ম্যাচে এসে একদম টোটালি একটা আরেকটু বেটার ব্রাজিল দেখেছি। সো এখানে হয়তো আমরা প্রথমে দেখেছি কি আপনার ভিনি জুনিয়র্সের খেলা, যেটা যে ভিনি এককভাবে যে তার এক্সট্রা অর্ডিনারি গেম দিয়ে সবার মন জেগেছে, সে কিন্তু কন্টিনিউয়াস করছে। আর ব্রাজিল হিস্ট্রি যদি দেখি, যে পরপর 3 ম্যাচে যে গোল করে, ওই বছরে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। সো আমার মনে হয় যে ভিনি কিন্তু পরপর 3টা ম্যাচে গোল করেছে। আমরা কিন্তু অনেক কিছু খুঁজে বের করি, কারণ আমরা শুনেন আমরা ইতিহাসটাকে ঘেটে অ্যানালাইজিং করে, যে ব্রাজিল কখন কিছু নাই আপনাদের, তাই না? ইতিহাসটা শুনেন, আপনি যদি আপনার ইতিহাস ভুলে যান তাহলে আপনি ভুলা যাবে না। ইতিহাস হলো আমাদের অনুপ্রেরণা, এবং ইতিহাস নিয়ে থাকতে হবে। কারণ 5টা তারা হয়েছে কিন্তু ইতিহাস থেকেই, এই ইতিহাস করেই আমরা 5টা তারা নিয়েছি। এখন আপনারা শুধু অপেক্ষায় আছেন কবে নিব, 36 বছর পর পেয়েছেন, আমাদের 24 বছর আমরাও পাই না। সো আমাদের মনে হয় এখনো আমাদের 8 বছর সামনে আছে, না বলে দিচ্ছি, কারণ আপনি খোঁচাবেন আমি জানি। তো আমার মনে হয় যে ব্রাজিল টিমের নেইমারের কথা বলছি, এখন নেইমারের কথা যদি বলি, দেখেন নেইমার 14 মিনিট ম্যাচ খেলেছে, আর এক্সট্রা টাইম সহ হয়তো আরো 5 মিনিট, 19 মিনিট। সো এই 19 মিনিটে দেখেন 93% তার বল অ্যাকুরেসি, এবং তার সেট পিসগুলো দেখেন, এবং নেইমারের পাসিং অ্যাবিলিটি এবং তার মুভমেন্টগুলো। হ্যাঁ, সো আমার মনে হয় যে এই নেইমার আরও 1-2টা ম্যাচ যখন খেলতে পারবে এবং তো সে বেশ শেপে চলে আসবে, তখন কিন্তু ব্রাজিলের যে অ্যাটাকিং সাইডটা অনেক দুর্ধর্ষ হবে। ওকে, আমরা নেইমারের প্রসঙ্গে যাই, সোহানার যুক্ত কাছে করি এখানে, যেহেতু হিস্ট্রি নিয়ে আপনি একটু টানাটানি করছেনই, তো একটু বলতেই চাই যে তুমি যে
প্রত্যেকটা টিম ইভেনচুয়ালি আর্জেন্টিনাও কেন জেতে হিস্ট্রি তৈরি করার জন্য। প্রত্যেকটা খেলায় প্রত্যেকটা দল জেতেই ওটাই একটা হিস্ট্রি তৈরি হয়। নিশ্চয়ই। তো সেই হিস্ট্রিটা তো অনেক আগে থেকেই তৈরি করে আসছে এই ব্রাজিল, Right. যে হিস্ট্রিটা এখন নতুন করে এবং অনেক যে কারণে দলকে আপনি তৈরি করতে ব্রাজিলকে সাপোর্ট হচ্ছে। করেন, কারণ আপনি তো চোখের সামনে কিছু দেখেননি। ব্রাজিলকে কোনো Certainly. ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে দেখেছেন? হিস্ট্রি তো হিস্ট্রি, নট নেসেসারিলি সেটা দেখতে হবে, সেটা জানতে হবে, একদমই তাই। আর সেটা এটা আমার মনে হয় বুঝতে খুব হবে। ভালো মোটিভেশন সমস্ত ফ্যানদের জন্যই, যারা অনেক বছর হয়েছে হিস্ট্রি নিয়ে আছে আর কি। ওই যে হিস্ট্রি তৈরি করাটাই তো একটা আলাদা ব্যাপার, তাই না? ওটা তো যে Right, কেউ করতে right, পারবে না। right. ব্রাজিল সেটা করে এসছে। হ্যাঁ, এখনকার ব্রাজিলের জায়গাটাতে অনেক গ্যাপ আছে, এবং সেটা আসলে শুধুমাত্র প্লেয়ারদের জায়গা থেকে আছে আমি সেটাও বলবো না, কোচিং এর জায়গাতেও তো পরিবর্তন আসছে। আমি যদি একটু বলি, ভাই একমত হবেন কিনা আমি জানি না, ডুঙ্গার টাইমটা আপনি দেখুন, একদম মোর অরলেস পিওর ডিফেন্সিভ একটা ব্রাজিলকে আমরা দেখেছি। তিতের সময়টাতেও তাই, একটা সলিড ডিফেন্সিভ জোনেই আমরা দেখেছি ব্রাজিলকে খেলতে। বাট এখন এই সময়টাতে আনচেলত্তির সব থেকে বিউটিফুল যে ব্যাপারটা, ডিসিপ্লিন ফুটবল, যেটা ব্রাজিলে সবসময় ছিল না। একটু ইমোশনাল ফুটবল, একটু ডিফেন্সিভ ফুটবল, অ্যান্ড মোরলেস একজন প্লেয়ার ভিত্তিক একটা স্ট্যান্ড নেওয়া। সেটা একটা সময়ে নেইমারকে কেন্দ্র করে যখন আমরা দুটো বিশ্বকাপে একটু ভুগলাম, লাস্ট 2-3 ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ লাস্ট টু ওয়ার্ল্ড কাপে একটু বেশি দেখলাম, 18 এবং 22-এ। তো সেই জায়গা থেকে এবার কিন্তু তেমনটা হচ্ছে না। নেইমার তো নেই, ভিনি ইজ দ্য নিউ নেইমার অনেকে বলছেন, বাট নট নেসেসারিলি, কারণ ভিনি তার নিজের একটা স্বকীয়তা ধরেই খেলছেন। কোনিয়া কিন্তু খুব ভালো করছেন, প্রত্যেকের জায়গা থেকে তার এফোর্টটা দিচ্ছেন, প্রত্যেকে তার পজিশন থেকে ভালো খেলছেন। শুধুমাত্র নাম্বার 10কেই পারফর্ম করতে হবে ব্রাজিলকে জিততে গেলে, সেটা যে দরকার নেই এটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আমি এখানে ইয়ে করি, সেটা হলো গুইমারেসের কথা বলি। লাস্ট ম্যাচে 2টা অসাধারণ অ্যাসিস্ট। আমরা প্রথম ম্যাচ সেকেন্ড ম্যাচে কিন্তু এই পারফরমেন্স দেখিনি। থার্ড ম্যাচে এসে কিন্তু আপনি দেখেন ওর পারফরমেন্স যদি দেখেন ওভারঅল, আমার মনে হয় যে ব্রাজিল কিছুটা হলো আশাহত থেকে আবারও স্বপ্ন দেখা শুরু করেছে মিডফিল্ডটাকে নিয়ে। আর বিশেষ করে 2টা উইং ব্যাগের কথা বলি, ডে বাই ডে ইমপ্রুভ করছে। তো আমরা যে উইং ব্যাগের জন্য একটা ওরিড থাকতাম যে অবশ্যই যে ব্রাজিল টিমে যে একটা সময় কাফু, রবার্তো কার্লোসের মতো উইং ব্যাগ কন্টিনিউয়াস অপোজিটকেই শুধু প্রেসারে রাখে, সো সেটা আমরা কিন্তু দেখছি না, কিন্তু আস্তে আস্তে করে তাদের নিজস্ব ছন্দে ফিরছে। সো আমার মনে হয় যে এই ব্রাজিলের উইকনেসও যেমন আছে এবং স্ট্রং পয়েন্টও অনেক আছে। আচ্ছা, আপনি মিডফিল্ডের কথা বললেন, গুইমারেসের কথা, হোয়াট অ্যাবাউট পাকুয়েতা, তাকে কেমন লেগেছে? পাকুয়েতার ম্যাচটা যদি আমি বলি, পাকুয়েতা কিন্তু যে লাস্ট ম্যাচে যদি দেখি, এই ম্যাচের আগের ম্যাচটাও দেখেন আপনি, কিন্তু তার যে একটা অ্যাসিস্টগুলো ছিল, সো ও রোলটা প্লে করছে। দেখুন ডে বাই ডে ইমপ্রুভ করছে। আমি এটা বলি যে মিডফিল্ড নিয়ে কিন্তু ব্রাজিলের একটা চিন্তার কারণ ছিল। সো প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যদি আমরা পর্যালোচনা করি, বেটার পারফরমেন্স। আমার মিডফিল্ড এবং ডিফেন্স দুটো নিয়ে চিন্তা ছিল। এই ম্যাচের পর কি চিন্তা একটু কমলো সোহানা? কিছুটা চিন্তা এখনো থেকে যাচ্ছে, কারণ আমি যখন দেখছি, পাকুয়েতার কথাই আসি, দেখুন ভিনি যখন আসলে ট্র্যাক ব্যাক করছে না তখন তিনি কিন্তু করছেন, ওই জায়গায় একটা স্বস্তি আমরা হয়তোবা সবসময় খুঁজে পাচ্ছি। বাট মিডফিল্ডের যে চিন্তাটা আপনি বলছেন, ওটা আমার এখনো থাকবে, কারণ একেবারে 3টা জায়গা খুব পিওরলি আমরা দেখছি। বাট যখনই অপোনেন্ট টিম একটা এক্সট্রা মিডফিল্ড ক্যারি করছে, তখন কিন্তু আমাদেরকেই আসলে তারা আমাদেরকে ডমিনেট করছে। সো আলটিমেটলি ওই জায়গাটাতে একটা লুপ হোল থেকে যাবে। স্পেশালি পাকুয়েতার কথা কেন বললাম, বিকজ হি ইজ দ্য কানেক্টর, তাই না? আসলে ওই মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ডের সঙ্গে অ্যাটাকের সেই জায়গাটায় পাকুয়েতা অনেক ভুল পাস দিতে আমরা দেখেছি। সেটাই বললাম। কিন্তু এই জন্য আপনার ওই তো বললাম যে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ কিন্তু তারা কিন্তু বেটার করার চেষ্টা করছে। আঞ্চলিক কিন্তু বলেছে যে আমরা এখনো আমাদের ভালো শেপে আসতে পারিনি, হয়তো ম্যাচ বাই ম্যাচ যাচ্ছি, কিন্তু নকআউট স্টেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা। এখানে ভুল করলে কোনো সুযোগ নেই। সো এই জন্য ধরেন এই ম্যাচটাতেও আমরা দেখেছি যে নেইমারকে শুরু করেছে, 20 মিনিট যাই খেলিয়েছে। নেইমার কিন্তু টিমের জন্য একটা মোটিভেটেড প্লেয়ার। আপনি যদি দেখেন ও নামার পর একটা আলাদা এনভায়রনমেন্ট স্পটকিকগুলো নিয়েছে। সো আমার মনে হয় যে এখানে ব্রাজিল দল একটু সময়ও পাবে, সেকেন্ড রাউন্ডে যে প্রথম ম্যাচটা খেলবে। সো আমার মনে হয় অপোনেন্টকে ডাজেন্ট ম্যাটার, টার্গেট একটাই, নকআউট স্টেজ পার করতে হবে। আর আমার বিশ্বাস নকআউট স্টেজ পার করতে পারলে এই ব্রাজিলকে আটকানো অনেক টিমের জন্যই টাফ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা ধরেন ব্রাজিলকে নিয়ে কথা বলছি, একটু স্কটল্যান্ড ম্যাচ নিয়ে আরেকটু ডিটেইলে ঢুকতে চাই। শুরুর দিকে ব্রাজিল অফকোর্স ভিনিসিয়াস দুর্দান্ত ফিনিশ করেছেন, বাট এইটার বোধহয় অনেকটাই ক্রেডিট যাবে স্কটল্যান্ডের ডিফেন্সিভ ব্লান্ডার, তাদের ডিফেন্ড এবং গোলরক্ষকের ওই সময়। সো সেইটাও তো নিশ্চয়ই আসলে একটা পার্ট ছিল খেলার। অবশ্যই ভিনিকে সেটা রিকভার করে ফিনিশ করতে হয়েছে, বাট স্টিল স্কটল্যান্ডের মতো এরকম ডিফেন্সিভ ব্লান্ডার নিশ্চয়ই অন্য দলগুলো করবে না।
ডেফিনেটলি নকআউট ফেজে তো প্রশ্নই ওঠে না, কারণ গ্রুপ ফেজ পার করেই প্রত্যেকে যাচ্ছে। সো প্রত্যেকেই তাদের উইক লাইনগুলো অলরেডি ফিগার আউট করেই যাবে। সো সেই জায়গাগুলো নিয়ে প্রত্যেকটা টিম কাজ করবে। সো ব্রাজিলও অলসো এটা জানে যে যেই দুর্বলতাগুলো আমি এই স্টেজে দেখে ফেললাম, সেই দুর্বলতা নিশ্চয়ই কোনো টিমের মধ্যে আমি নকআউট ফেজে যাব না। সো আমার নিজের যে অ্যাবিলিটিস রয়েছে, যে ওন প্লেটা রয়েছে, সেই প্লেটাই আসলে আমাকে নিয়ে পুঁজি করে এগোতে হবে ওই ফেজে। সো আমার শক্তিটা দিয়েই খেলতে হবে, অপোনেন্টের দুর্বলতাটাকে পুঁজি করে না, এটা জানে। কিছু কিছু জায়গায় হয়তো বা ব্রাজিলকে একটু দেখতেও হতে পারে, আই এম নট ভেরি শিওর। ভাই রায়ানের কথা বলছিলেন, ইয়াং অ্যান্ড এনার্জেটিক, ও অনেক ভুল করেছে, গোল মিস করেছে, পাসও মানে খুব বেশি ভালো করেনি কিছু কিছু জায়গায়। বাট দেখুন যে দৌড়ের ওপরে থাকা যে কাজটা আসলে ওকে নামানো যার জায়গাটাতে, সেই জায়গাটাতে যা করা দরকার সেটা কিন্তু ও পারফেক্টলি করেছে। এই যে ভুলগুলো ও করেছে, আই এম প্রিটি শিওর রায়ান তার জায়গাটা হারাতেও চাইবে না, এবং সে চাইবে তার উপরে কোচের ভরসাটা বাড়ুক। যদি নেক্সট ম্যাচটাতে এটা ক্যারি অন করে, স্পেশালি যদি রাফিনিয়া ফিট না হয়, তখন আসলে রায়ানের উপরে ভরসাটা থাকবে। বাট আপনি রায়ানের কথা বলছেন, রায়ানের কিন্তু আরেকটা ডিফেন্সিভ ব্লান্ডারের সময় রায়ানই সেই বলটা নিয়েছে এবং ভিনিসিয়াসকে পাস দিয়েছে, গোল করেছিল। আমি বিপ্লবের কাছে আসতে চাই, এই ম্যাচের সবচেয়ে আলোচিত মোমেন্ট 22 মিনিটে ভিনিসিয়াসের গোল। নিশ্চয়ই সেলিব্রেট করেছিলেন সোহানা, সেলিব্রেট করেছিলেন। ইট ওয়াজ আ গোল, ইট ওয়াজ আ গোল, সো ইট ওয়াজন্ট আ ফাউল। কিন্তু আপনার ফাউলটা দিয়েছে, এটা কিন্তু ভিআরও নেয়নি এই গোলটার জন্য, আই থিংক সো। ভিআর থেকে বলেছে, মানে প্রথমে গোল হয়েছে, দেন ভিআর থেকে বলেছে যে রেফারিকে সাজেস্ট করা হয়েছে ইউ শুড চেক এটা ফাউল কিনা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা কখনোই ফাউল হতে পারে না, কারণ ও পিছন থেকে ট্যাকেলটা করেছে ডিফেন্ডার, আপনি যদি খেয়াল করে দেখেন। এবং ভিনি যখন বেরে ট্যাকেল করেছে কি বলা যাবে, সে আসলে বলটা ক্লিয়ার করতে চাচ্ছিল, কিন্তু সে ক্লিয়ার করতে পারেনি, পা লেগে গেছে, তাই বলতে চাচ্ছে, কিন্তু ইচ্ছাকৃত কোনো ইন্টেনশন ছিল না, ইন্টেনশন কিছু ছিল না। ভিনিকে টেনে ধরে রাখছিল ভাই, সেটা তো পরে যখন সে পড়ে যাচ্ছিল সেটাই। কিন্তু আপনি যদি রিপ্লেটা দেখেন, আমার কাছে দেখে যেটা মনে হয়েছে, আপনার ভিউটা কি বলেন তো? আচ্ছা, আমার যেটা এটা কি, আমি আপনার উপরে ছেড়ে দিলাম, এখন আমি হোস্ট, আপনি গেস্ট, আপনি বলুন। আমি আমার ভিউ বলার আগে দুজন বিশেষজ্ঞের ভিউ বলি। আচ্ছা বলেন। এই ম্যাচটা কভার করছিল বিবিসি, সেখানে বিবিসির যিনি একজন রুলস অ্যানালিস্ট আছেন, নিয়ম কানুনে জটিলতা করেন, তার নাম তিনি ছিলেন হচ্ছে ফিফার এবং প্রিমিয়ার লিগের রেফারি ডান কান। তো কান যেটা বলেছেন, ইট ওয়াজন্ট আ ফাউল, বরং স্কটল্যান্ড লাকি যে তার এই গোলটা বাতিল করা হয়েছে, এটা কোনোভাবেই মনে হয়েছে তার কাছে রেফারির ভুল ডিসিশন। তার সঙ্গে আরেকজন কমেন্ট্রি করছেন, অবভিয়াসলি একজন স্কটিশ ফুটবলার, তিনি বলেছেন যে না, ইট ইজ আ ফাউল। কারণ আপনি যদি দেখেন যে আসলে ওই জায়গাটায় রিপ্লেটা দেখলে যেটা মনে হবে, ভিনি ইচ্ছা করে পাটা সামান্য বামে নিয়েছিলেন তার পেছনে ডিফেন্ডারকে আটকানোর জন্য, যাতে তিনি বলটা পান, এবং সেটা করতে গিয়েই তিনি আসলে ওই ট্যাকেলটা করেছেন। কিন্তু আবার একই সাথে এটাও ঠিক যে ভিনি তখনও বলের কন্ট্রোলে ছিলেন না পুরোপুরি। তো এইটা নিয়ে আসলে বিতর্কটা হচ্ছে। বেশিরভাগ মতামত এটা ফাউল, রেফারি না দিলেও পারতেন। যাই হোক, আমরা এটা নিয়ে মানে চিন্তাই করি না, কারণ আমরা 3 গোলে জিতেছি ম্যাচটা, এবং একটা গোল বাদ দিয়েছে। ব্রাজিল এসব নিয়ে ভাবে না, অলওয়েজ পজিটিভ থিংস চিন্তা করে আর রেফারিকে রেসপেক্ট করে। সো আমার মনে হয় ব্রাজিলিয়ানরা ওইরকমই। আপনারা হয়তো মনে করেন যে আমাদের প্লেয়াররা শুধু অভিনয় করে সব সময়, কিন্তু আপনি যদি দেখেন আমাদের প্লেয়াররা তাদের বেস্ট পসিবল পজিটিভলি খেলার চেষ্টা করে, বিহাইন্ড থেকে অন্যরা ট্যাকেল করে বেশি আমাদের খেলোয়াড়দের, বিশেষ করে ব্রাজিলিয়ানদের। সো আমার মনে হয় যে এই ব্রাজিল আস্তে আস্তে ছন্দে ফিরছে, এবং আমার মনে হয় যে আমরা চাই যে ব্রাজিল অন্তত ছন্দময় ফুটবলটা উপহার দেয় সবাইকে। আমি এখানে একটু আপসেট রেজাল্টে পরে যাই। ভাইয়া একটু বললেন, আমিও ব্রাজিলিয়ান ফ্যান, কিন্তু আমি একমত না এই জায়গায় যে আমরা এটা নিয়ে ভাবছি না, একদমই না। আমি ভাবছি কারণ আমার কাছে খারাপ লেগেছে যে ভিনির আসলে হ্যাটট্রিকটা মিস হয়ে গেল, কিন্তু এই কারণেই, এই জায়গাটা না হলে ওর একটা দারুণ অ্যাচিভমেন্ট হতো, এই কারণে আমার পার্সোনালি মন খারাপ। আর একটা ব্যাপার হচ্ছে, এটা হওয়া অনুচিত, কারণ একজন রেফারির উপরে আপনি ভরসা করছেন, তার ডিসিশনটাকে আপনি আলটিমেট ডিসিশন মেনেই খেলছেন। রেফারি কেন আরেকটা অ্যাঙ্গেলে চেক ব্যাক করে নিয়ে ডিসিশনটা নিতে আরো খানিকটা কনফার্ম হলেন না? তিনি কনফার্ম করেছেন, ভিআর দেখেছেন, দেখলেও না, আর এত সময় ভিআর দেওয়া যায় না কোন ডিসিশন নিতে। আমরা কিন্তু পরবর্তীতে যখন আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে, ওনার মনে গ্লাস ইউজ করা উচিত ছিল। আমরা যখন পরবর্তীতে দেখলাম তিতুমির যে ভিনি কিন্তু আগে টাচ ছিল, বলের টাচটা ভিনিরই ছিল, সেই জায়গাটাতেও কিন্তু আসলে এটা ফাউল হয় না কোনোভাবেই, যেহেতু সে কিন্তু আসলে ব্যাকে ছিল না, ফ্রন্টে ছিল তার পাটা, এবং ফ্রন্ট টাচে কিন্তু সেই ছিলেন। সো কিভাবে এটা আমার মনে হয় আপনার কথাটা মোটামুটি, এবং আপনার কথাটাও মোটামুটি
পৃথিবীর সমস্ত ব্রাজিলিয়ান ফ্যানদেরই কথা, তাদের কারো কাছে এটা আর ফাউল একটা- না, ব্রাজিলিয়ান না, অনেক ব্যাপার অনেক একটু- ফিফা এটাকে ফাউল দিয়েছে, শুনেন, FIFA দেয়, এটা গোলটা FIFA বাতিল দেয়নি, হয়েছে, এটা FIFA referee দেয়নি, দিয়েছে ভাই। যে ম্যাচটা বলছে এটা চালায়। referee's দেয়নি। ভুল। হ্যাঁ। ফিফা তো না, দেয়নি। FIFA FIFA বলছে এটা না, বলবে, এটা একজনের মানে- পার্সোনাল ওপিনিয়ন, Definitely, এটা পুরোপুরি ফিফার সেটাই। ওপিনিয়ন বলা যাবে না। হ্যাঁ, আর ওইখানে যারা that's true. এক্সপার্ট ছিল তার মধ্যে ওয়ান অফ দেম কিন্তু তার ফাইনাল জাজমেন্ট দিয়েই দিয়েছে, আপনিও বলেছেন এবং এটা আমিও না, না, দেখেছি, এটাই বলো, আমার- এটা এখন আসলে দুভাগে বিভক্ত হয়ে গেছে পুরো ফুটবল দুনিয়া। সো অফকোর্স তবে এই সেখানে ডিবেটটা একটু সঙ্গী করেই মেক্সিকোর নামটাও কিন্তু ঘুরে ফিরে আসতে পারে তিতুমির, কেন? কারণ মানে রেফারি মেক্সিকান- কিন্তু মেক্সিকান ছিল। হ্যাঁ, মেক্সিকান রেফারি হলে কি প্রবলেম? মেক্সিকোর সঙ্গে ব্রাজিলের সামনে খেলা পড়বে তাই? না, প্রিভিয়াস ম্যাচে অখুশি হয়েও কিছু না, এটা ফ্যানরা বলছেন, আমি বলছি না। ওকে, আমরা আসলে আছি ঢাকা ফ্ল্যাশের ওয়ার্ল্ড কাপ পেজে। একটা বিরতি সময় হয়ে গেছে, আমাদের আলোচনা দারুণ জমে উঠেছে, আমাদের সঙ্গেই থাকবেন, একটু পরে ফিরছি। আমরা স্বাগত ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজ। আমাদের সাথে আছেন সাবেক ফুটবলার বিপ্লব ভট্টাচার্য এবং কমেন্টেটর সোহানা সিরাজ, দুজনকে আরো একবার ওয়েলকাম করছি। দুজন ভাই ভীষণ ব্রাজিল ফ্যান, আমার পাগল বানিয়ে দিচ্ছে। আপনারা একটু কমেন্টস করেন তো তাদের উদ্দেশ্যে, যে তারা আসলে জীবনে আমরা কতটা ঠিক বলছি ভাই, সেটা আপনারা- জানিয়ে ভাই, comments ব্রাজিল করুন। ম্যাচের আগে যখন দেখেন, আপনি শুরু হয়ে গেছে, আমাকে খালি একটু একটা বললেই হয়। দর্শতে মানে ছেড়ে কথা বলেননি, বলেছেন আপনারা জিতবেন, কোন রকমে জিতবেন টেনে টুনে। আমি বলেছি যে আমরা একদম আমাদের 1-0 কমফোর্টেবল predict জয় করছিলেন জয় আর থাকবে। কি না, সবাই। না, আমার প্রেডিকশন একটু টাইট ম্যাচ হবে। ব্রাজিল কিন্তু সেটা আমরা tight সহজ match করে বলছি নিয়েছে না। এবং আমার মনে হয় স্কটল্যান্ডের গিফট করেছে ফার্স্ট হাফে। ভাই আপনারা তাদের- বলেন যখন ব্রাজিল আমরা যাদের গোল করি, বিপক্ষে যখন খেলে, আমরা গোল করি, ব্রাজিলিয়ানরা গোল করে, তখন আপনারা বলেন গিফট করে। খেলায় কেউ গিফট করে না ভাই, এটা এটা That's true. এটা এটা হয়ে তাদের যায় হ্যাঁ, সাথে তার থেকে বড় কথা কি, pressure তাদের ভাই, mistake pressure। তো ছিল। তার এটা থেকে বড় প্রেসার, কথা, ব্রাজিল বলে কথা। ব্রাজিল যখন খেলছে তখন স্কটল্যান্ড, ওরা যেন কারা, আর যখন আর্জেন্টিনা খেলছে আলজেরিয়া, ও মাই গড। হ্যাঁ। ওকে, নাইস নাইস। হ্যাঁ, এগুলো এরকমই আসলে হয়। চলছে আমাদের সোশ্যাল মিডিয়া, এগুলো আমরা খুব ব্যান্টার দেখতে পাই। বাট লেটস কামিং ব্যাক টু ব্রাজিল ম্যাচ ওয়ান্স এগেইন। আরও একবার ব্রাজিল এই ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে নিশ্চিতভাবেই মানে অনেকটা একপেশে ভাবে জিতেছে। কিন্তু মেইন ম্যাচটা আসলে আমার মনে হয় যে অনেকে অপেক্ষা করছিলেন ফর 76 মিনিট। আমি আগে একটু সোহানার কাছে যাই, আপনিও কি এই মোমেন্টের জন্য অপেক্ষা করছিলেন? নেইমার ভীষণভাবে, নামবেন, ভীষণভাবে। যখন তাকে দেখলেন যে নাম্বার 10 ইজ কামিং, হাউ ওয়াজ ইউর ফিলিং? আমার খুশিটা আরো বেশি একটু আটকে গিয়েছিল যখন আমি দেখলাম কুনিয়া মাঠ ছাড়ছেন হাসতে হাসতে। মানে এতটা খুশি মনে কাউকে মাঠ ছাড়তে আমার মনে হয় আপনিও কখনো দেখেননি। দ্যাটস নেইমার। সো নেইমারের মাঠে নামাটা দেখার জন্য প্রত্যেকেই মুখিয়েছিলেন। সো অ্যাজ আ নেইমার ফ্যান, আমি ব্রাজিলের আগেও নেইমারের ফ্যান বেশি। সো সেই জায়গা থেকে এটা ছিল আমার একটা চেরিশ মোমেন্ট, যেটা দেখবো কখন নেইমার মাঠে নামছেন। সো আলটিমেটলি সেটা দেখতে অবশ্যই আলাদা টেনশনে করে ছিলেন ভালো নেইমার কে লেগেছে। ইনজুরি থেকে ফিরেছে 3 বছর পর, ভীষণ কেমন চিন্তিত করে আবার ছিলাম, পড়ে যায় কিনা মাঠে। এটা নিয়ে চিন্তিত ছিলাম যে প্রতিপক্ষ টার্গেট তো নেইমার যখন মাঠে থাকে তখন ব্রাজিল না, তারা নেইমারের বিপক্ষে খেলে, ব্রাজিলের বিপক্ষে না। সো টার্গেট সবসময় তাকে অ্যাটাক করা থাকে। এই কারণে চিন্তায় ছিলাম যে নেইমার আজকে নামবে এবং তাকেই টার্গেট করে না জানি তাকে আবারও আহত করে ফেরত দেওয়া হয়, তো সামনে কি হবে। বাট ফরচুনেটলি একটা স্বস্তি ছিল যে এবারের নিয়ম কানুনগুলো যেভাবে করা, তাতে করে একটু নেইমারের জন্য স্বস্তির জায়গা থাকতে পারে এবং সেটা দেখলাম। রাইট। এবার আসে নেইমারের পারফরমেন্সে। 14 মিনিট এবং আপনি যেরকমটি বললেন এক্সট্রা টাইম মিলিয়ে আরও কিছুটা সময় খেলেছেন। একটা অন টার্গেট শট ছিল তার, অনেকগুলো টাচ ছিল, স্পট কিক নিয়েছেন। ওভারঅল নেইমারকে কেমন দেখলেন? দেখুন, সবচেয়ে বড় জিনিস, নেইমার 981 দিন পর মাঠে নেমেছে ব্রাজিলের জার্সি পরে। সো এটা কিন্তু যত ফ্যান আছে ওয়ার্ল্ড ওয়াইড, সবার কিন্তু একটা আবেগের জায়গায় আবেগ কাজ করেছে যে নেইমার নেমেছে। এবং সত্যি কথা যে নেইমার যে নেমেছে এবং তার যে পারফরমেন্স, খুব শর্ট টাইম, কিন্তু এই শর্ট টাইমের পারফরমেন্সে সে প্রুভ করেছে যে নেইমার কিন্তু কামিং। এবং নেইমার অন্য দলগুলোর জন্য যে থ্রেট হবে, তার যে টাচ পাচ এবং কি বলে যে ফ্রি কিকগুলো, কিছু সেট পিসগুলো অসাধারণ। এবং দলের যে টোটাল মোটিভেশন আপনি দেখেন, কোনিয়া যখন চেঞ্জ হচ্ছে, এটা কিছুক্ষণ আগে আপু বললেন যে কোনো খেলোয়াড় চেঞ্জ যখন হয় এত উৎফুল্ল থাকে না, টোটাল টিমের সকল খেলোয়াড়ই তাকে ওইভাবে বরণ করে নিয়েছে। সো আমার মনে হয় যে এটা হলো টিম গেম। এটা কি আবার দেখানোর জন্য? না, এটা কোনো দেখানো না, এটা আই থিঙ্ক সো নট লাইক এ আপনার পর্তুগাল টিম। আমি শুধু এটাই বলবো, অ্যাজ এ ব্রাজিল টিম, ব্রাজিলিয়ানরা তাদের হার্ড অ্যান্ড সোল যেটা করে সবার সামনেই করে ফেলে এবং এটা মন থেকেই করে। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, একটা আমরা যদি ইতিহাস ঘাঁটি, যে একটা সময়ে এই পর্তুগিজের দখলেই ছিল ব্রাজিল, 350 বছরের শাসন, তারপরে ব্রাজিল বের হয়ে এসেছে। সো আমার মনে হয় ব্রাজিলিয়ানদের
মন অনেক বড় এবং তারা এবং যেটাই এই করে ব্রাজিলে কিন্তু ফুটবলের সূচনাও হয়েছিল একটা স্কটিশ ভদ্রলোকের হাত ধরেই, খুব জি, ইন্টারেস্টিং। সেই স্কটিশ, এখন হয়তো অনেকে অনেক কথা হয় যে আপনি একটা টেনে আনলেন স্কটিশ ভদ্রলোক যে গোল উপহার দিয়েছে হয়তো ওই জন্যই দিয়েছে কিনা। তো ডিফেন্ডার যেটা করেছে ব্লাইন্ড করেছে ট্রুলি, মানে ডিফেন্ডার যেটা করেছে এটা একদম শিশু সুলভ করেছে। এবং ওই পজিশন দেখেন আপনি, ওই পজিশনে ধরেন আপনি ভিনি যে পজিশনে ছিল এখানে থাকার কথা ছিল না, কিন্তু সে ছিল ডিউ টু এটা ক্রিয়েশন ফর গড, অফ কোর্স, কারণ এটা মিস্টেক করবে, পার্ট অফ দ্য গেম, তার কাছে আর যাবে, ভিনিসিয়াসের মতো স্ট্রাইকার ভাই, ওরা এরকম সুযোগ খোঁজে, অপরচুনিটি ওরা সেটাই সবসময় সেটাই দেখে। সেটাই। আচ্ছা, আমরা নেইমার নিয়ে কথা বলছিলাম। শোনা, নেইমার আপনি বলছিলেন ব্রাজিলের আগেও আপনি নেইমারের ফ্যান, অফ কোর্স বিকজ অফ হিজ, তার যে ড্রিবলিং স্কিল, তার যে স্পিড, গতি। সামহাউ অফ কোর্স বয়স হয়েছে, ইনজুরি থেকে ফিরেছেন, মিসিং তো পেয়েছেন বোধহয় একটু, গতি বেশ খানিকটা মিসিং। সেই আগের নেইমার আর এখনের নেইমারের মধ্যে বিস্তর ফারাক আমি গতকালকের ম্যাচটাতে দেখেছি। হতে পারে একটা কামিং ব্যাক ম্যাচ, অনেক কিছু হয়তো বা পাওয়া যাচ্ছে না, নেক্সট ম্যাচে অনেক কিছু ফেরত আসবে নেইমারের ওই জায়গাটাতে। প্র্যাকটিসেও যে খুব একটা তাকে পেয়েছে টিম তাও না, অর্থাৎ প্র্যাকটিসেও যে তিনি অনেক বেশি ছিলেন টিমের সাথে সেটাও তো না। সো রিসেন্ট এই যে ফেরত আসা, একদিনের মধ্যে সেই আগের নেইমারকে ফেরত পাওয়া যাবে না, এটা আমি জানতাম, এটা আমার আগে থেকে আমি ধরেই রেখেছিলাম যে হয়তো ওই নেইমারকে দেখতে পাবো না। বাট নেইমার যে মাঠে আসেন এবং মাঠে নামলে টিমের যে একটা স্পিরিট, সেটা যে পজিটিভলি প্রভাবিত হচ্ছে, এটাই তো অনেক কিছু। বাট অফকোর্স নেইমারের ক্ষেত্রে কিছু রিয়েলিটি যদি আমরা নেইমার ফ্যানরা মানতে পারি, তাহলে আমাদের জন্য প্রেশারটা অনেকটা কমে যায়। যেমন কুনিয়ার সাথে কিন্তু টিমের একটা বিল্ড আপ, ভালো খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কোচ যে প্ল্যান করে ফিগার আউট করলেন টিমটাকে, আলটিমেট যে প্ল্যানটা, কিছু প্লেয়ার সেই জায়গাতে এক্সিকিউশন পারফেক্টলি করছেন, কিছু প্লেয়ারে কিছু গ্যাপ দেখছেন কোচ, বাট তার প্ল্যান ধরে তিনি যেভাবে আগাচ্ছেন সেখানে নেইমারের জায়গা কিন্তু কম। এটা ট্রুথ। নেইমারকে আমরা ওই যে ম্যাচেই দেখবো না কেন 75 মিনিটের পরে গিয়েই দেখতে হবে, কারণ কুনিয়াকে তিনি বেঞ্চে বসিয়ে রাখবেন না। তিনি যে পারফর্ম করছেন এবং নেইমারকে নিয়ে তিনি শুরু থেকে যে প্ল্যান করবেন, এটা করবেন না। সো ওভারঅল এই রিয়েলিটিটা মানতে হবে আমাদের নেইমার ফ্যানদেরকে আসলে। ওকে, এবার একটু আমরা ব্রাজিল দলের ওভারঅল পারফরমেন্সে ফেরত যাই। বিপ্লব ভাই শুরুতেই বলেছেন যে 70% আপনি হ্যাপি। একটা আমরা যদি স্ট্যাটিস্টিক্সে তাকাই, এই ম্যাচের ফার্স্ট হাফে স্কটল্যান্ড একটাও শট নিতে পারেনি, কিন্তু বল দখল ছিল 48%, ম্যাচ শেষে সেটা 46%, মানে প্রায় সমান। এইটা একটু চিন্তার কিনা ব্রাজিলের জন্য, বিকজ তারা শট নিতে পারেনি, কিন্তু অন্য অপোনেন্ট, টাফার অপোনেন্ট হলে এত সময় বল পজিশন থাকলে নিশ্চয়ই সেটা তারা কাজে লাগে। দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, স্কটল্যান্ডের কিন্তু সুযোগ ছিল ব্রাজিলকে, ওরা কিন্তু চেয়েছে যে আমরা যদি দেখেন ব্রাজিল প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচটা খেলেছে কার সাথে, হাইতির সাথে, আর হাইতির সাথে কিন্তু স্কটল্যান্ডের আমরাও খেলা দেখেছি। সো এখানে কিন্তু হাইতি এক ধরনের টিম ছিল, স্কটল্যান্ড আর, আপনি যদি স্ট্যান্ডার্ড অফ প্লেয়ার দেখেন অনেক বেটার হলো আপনার স্কটল্যান্ড, এবং স্কটল্যান্ড সুযোগটা নিত, আরও বেশি নিত। আপনি যদি দেখেন, যদি আর্লি স্টেজে গিয়ে গোলটা না পেত এই ভিনি জুনিয়র, কারণ এই গোলটা হওয়ার পরে কিন্তু ওরা অ্যাটাকিং মোডে ছিল, অ্যাটাকিং করতো। আর যদি গোল না পেত একটা লং টাইম ধরে, যখন আপনি একটা বড় টিম গোল না পায় তখন তারা ওই যে লো ব্লকে চলে যায়। আমরা কিন্তু এর আগেও এই বিশ্বকাপে দেখেছি, আপনি গানার ম্যাচ যদি দেখেন, গানা লাস্ট ম্যাচটা যে ড্র করলো, কি করেছে, আপনি ইংল্যান্ডের মতো দলকে রুখে দিয়েছে দুটো লো ব্লকে। হ্যাঁ, আপনি যখন একটা ভালো টিমের সাথে পরিকল্পনা করবেন এবং আপনার ফিজিক্যালি আপনার টিম অনেক পাওয়ারফুল থাকবে, আপনি কিন্তু লো ব্লক করলে কিন্তু আপনার গোল বের করা অনেক টাফ হয়ে যাবে। আপনার পজিশন মার্কিং থাকবে এবং স্পেসগুলো দিবেন না, তখন দেখবেন আপনি শর্ট করবেন, সাইডে দিয়ে যাচ্ছে, বাইরে যাচ্ছে, গোল হচ্ছে না, গোলে শট নিতে পারছে না। সো সেম থিং, এটা ওরা শুরু করেছিল, কিন্তু গোলটা কনসিড করার পর টোটালি ওদের গেম প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, কারণ তখন আর সুযোগ নেই, তারা গোল করতে আসবে, স্পেস দিবে ব্রাজিলকে, আর ব্রাজিলও সেই সুযোগটা নিয়েছে, ব্রাজিল গোলও করেছে। সো আমার মনে হয় যে একটা সময় যে বিল্ড আপ ফুটবল খেলার প্রয়োজন ব্রাজিলের নিজেদের মধ্যে, আমরা সেকেন্ড ম্যাচে দেখেছি, থার্ড ম্যাচে আরও বেশি দেখেছি। সো এখানে বেঞ্চটাও একটু পরখ করে দেখার সুযোগ ছিল, আঞ্চলিকটি দেখে নিয়েছে, কারণ আপনার যখন নকআউট স্টেজে যাবে ব্রাজিল টিম, তার প্লেয়ারগুলোকে ভালো করে দেখে ফাইনাল একটা ডিসিশন নেবে নেক্সট ম্যাচে কাদের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। রাইট, এবং এক্স্যাক্টলি আমরা এখন সেখানে আসতে চাই। নকআউটে আমরা গ্রুপ স্টেজে দেখে নিয়েছি, এক্সপেরিমেন্ট হয়েছে 3 ম্যাচের গ্রুপ স্টেজ, কিন্তু এখন তো একটা ম্যাচের খেলা। হোয়াট চেঞ্জেস ডু ইউ ওয়ান্ট টু সি ইন ইয়োর ব্রাজিল টিম, ইন ইয়োর নেইমার? এই জায়গাটাতে আমি বলবো জাস্ট স্কটিশদের বিপক্ষে যেই ফরমেশনে যেভাবে খেলতে দেখেছি, এটাই হয়তোবা ক্যারি অন করবেন আনচেলত্তি। খুব একটা চেঞ্জেস দরকার আছে বলে মনে হয়নি। যেমনটা শুরুর ম্যাচটা দেখে মনে হচ্ছিল যে অনেক বেশি এক্সপেরিমেন্টাল হলো,
অনেকগুলো চেঞ্জেস দরকার, অনেকগুলো পরিবর্তন দরকার। সেটা হাইতির ম্যাচে এসে তিনি আবার যখন চেঞ্জগুলো আনলেন তার প্ল্যান অনুযায়ী ওয়ার্কআউট করলো, মনে হচ্ছিল ওকে আরও কিছু লুপহোলস আছে যেগুলো নিয়ে হয়তো তিনি প্ল্যান করছেন, আসলেই তিনি প্ল্যান করেছেন। এবং এই ম্যাচটাতে স্কটল্যান্ডের বিপক্ষে আমার কাছে মনে হচ্ছে যে প্রপার টিম ফরমেশনটা পেয়েছেন। হ্যাঁ, রাফিনিয়াকে নিয়ে কথা হতে পারে, বাট ওটা তো আনফর্চুনেটলি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রায়ান সেখানে ভালো কাজ করছে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে এখন যেই টিমকে নিয়ে উনি যেভাবে প্ল্যান করেছেন, একটা মাত্র গোল হজম করেছে ব্রাজিল, কিন্তু 7টা গোল স্কোর করেছে। খুব বেশি পরিবর্তন আসলে টিমে দরকার নেই লাস্ট দুটো ম্যাচের নিরিখে যদি আমি চিন্তা করি। সো আমার মনে হয় যে কোচ ইজ দ্য বেটার প্ল্যানার, এবং তিনি যে বেস্ট ইন দিস জব তিনি আসলে এটার প্রমাণ করেছেন আনচেলত্তি। আমি আবার কম্পেয়ার করবো না স্কালোনি বা আনচেলত্তি, দুজনের ডিফারেন্ট স্টাইল, ডিফারেন্ট পারফরম্যান্স। সো ডেফিনেটলি টিমও ডিফারেন্ট, বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর একটা ট্রাইং টু বি আ বিশ্ব চ্যাম্পিয়ন, রেকর্ড গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া টিম জয়ের খোঁজে আছে। সো ইউ আর কনফিডেন্ট যে এবার হেক্সা হবে? আগে তো পেন্টাটা করতে হয়েছে না, সো দ্যাটস দ্য কবে জানো করতে হয়েছে ওটা আপনিও জানেন আমিও জানি, সো ওটা বলে লাভ নেই। আচ্ছা, আমাদের সঙ্গে আপনি যেহেতু কোচের কথা বললেনই, বিপ্লব ভাই এখন নিজে কোচ হিসেবে কাজ করছেন। সো বিপ্লব ভাই, আপনি যদি কোচ হতেন এই দলটার, মানে আপনার কি মনে হয় যে কোন কোন জায়গায় আসলে উন্নতি দরকার বা চেঞ্জেস দরকার আসলে? দেখুন, এই মুহূর্তে যদি আমরা বলি সেকেন্ড স্টেজে যদি এই ম্যাচের কথা বলেন আপনি চেঞ্জের ব্যাপারে, আমার মনে হয় যেই ফরমেশন, যেই দল নিয়ে সাজিয়েছে এই ম্যাচটা, এই দলটা নিয়ে শুরু করবে আনচেলত্তি, বেশি চেঞ্জ করবে না। হ্যাঁ, এটা হতে পারে গেম টাইমটার কথা বলেন, গেম টাইম হয়তো আপনার অবভিয়াসলি নেইমারকে একটু বেশি খেলাবে, কারণ আপনি যদি দেখেন রায়ান শুরু করবে, রায়ানের সাইড দিয়ে রাইট সাইডেও কিন্তু নেইমার অভ্যস্ত খেলার। নেইমার এমন একটা এমন প্লেয়ার যে কোনো পজিশনে খেলতে পারে, ওই পজিশনে খেলে। সো আমার মনে হয় যে এখানে আনচেলত্তি তার বেস্ট সেট আপটা আগে ভাগে চিন্তা করে রেখেছে, কারণ ব্রাজিল যদি নকআউট স্টেজে যার সাথেই পড়ুক তাকে জিততে হবে ম্যাচ। তো অলওয়েজ ধরেন আপনার অ্যাটাকিং ফুটবলটা যদি না খেলে আপনি জিততে পারবেন না। সো আমার মনে হয় ব্রাজিল তার সেই পরিকল্পনা ওয়াইজ যেই কোচ আমাদের বিশেষ করে আনচেলত্তি, সো তার মাস্টার মাইন্ডেড সব কিছু চিন্তাধারা, সে সেটাই ইমপ্রুভ করবেন নেক্সট ম্যাচে, এবং ব্রাজিল তার মতোই ছন্দে ফিরে তার বেস্ট পসিবল ম্যাচ খেলে কিন্তু সাপোর্টার। আপনি গেম টাইমের কথা বলছিলেন, আমার মনে হলো যে এখন তো ধরুন সামনে ম্যাচ 120 মিনিটের ম্যাচ আমরা দেখব, এরপর টাই ব্রেকার। সো সাবস্টিটিউট ইজ গোইং টু বি অনেকগুলো আছে আপনার এখানে, অনেকগুলো আছে আপনার, মার্টিনেলির মতো খেলোয়াড় আছে, তো এনরিক আছে, সো আরও বেশ কয়েকজন প্লেয়ার আছে যাদেরকে চেঞ্জ করার মতো অনেক সুযোগ আছে। সো আমার মনে হয় টিম ইজ ওকে। আপনার সাইড বেঞ্চটা যদি দেখেন, অনেক বেটার প্লেয়ার সাইড বেঞ্চে আছে। সো আমার মনে হয় যে এখানে এক্সট্রা টাইমে যদি যায়, সেই ধরনের আপনার সুপার সাব বেস্ট কিছু প্লেয়ার আছে যারা এখান থেকেও গোল করে ব্রাজিলকে বের করে দিতে পারে। সোহানা, আপনার প্রিয় ফুটবলার মাঠে নেমেছে, কিন্তু নিশ্চয়ই আপনি তার কাছ থেকে চাইবেন গোল করতে, যেটা মেসিরা করছেন, রোনালদো করে ফেলেছেন, সব বড় তারকা করেছেন এখন পর্যন্ত, এন্ড তিনি তো সব থেকে বড় তারকা, সো একটু বেশি অপেক্ষায় রাখতে ভালোবাসেন হয়তোবা। হ্যাঁ, প্রথম ম্যাচে আশা করিও নি যে তিনি নেমেই গোলটা করে ফেলবেন, যেহেতু সময়ও খুব অল্প পেয়েছেন। সো আলটিমেটলি নেইমার গোল করবেন, নেইমার গোল না করে নিশ্চয়ই আসলে বিশ্বকাপ শেষ হবে না তার, যদি ইনজুরিতে না পড়েন। সো এখন থেকে নকআউট ফেজে যদি যাই, ব্রাজিল তো ফাইনাল অবধি খেলবে, সো সেখান থেকে এই যে ম্যাচগুলো পাবে ডেফিনেটলি নেইমার গোল করবে। আর ভাইয়ের সাথে একটুখানি অ্যাড করতে চাই যে সাবস্টিটিউশনের কথা বলছিলেন, মার্টিনেলির কথা বলছিলেন, পাকুয়েতাও ভালো খেলছে, সো সেই জায়গাটাতে সাবস্টিটিউট করাটাও কিন্তু কোচের জন্য একটু চ্যালেঞ্জ। বাট স্টিল আনচেলত্তি ম্যাচ টু ম্যাচ কিন্তু প্ল্যান করেন এবং স্ট্র্যাটেজি চেঞ্জ করেন। সো ডেফিনেটলি সামনের ম্যাচেও কিছু না কিছু চেঞ্জেস আমাদেরকে এমনিতেই দেখতে হবে। অলরাইট, টাই ব্রেকারের কথা বলছিলাম, আলিসন বেকার, আপনি গোলরক্ষক ছিলেন বিপ্লব ভাই, এই কারণে আপনার কাছে স্পেশালি জানতে চাওয়া। স্কটল্যান্ডের সঙ্গে তিনি কিন্তু বেশ কিছু ভালো সেভ করেছেন, চ্যালেঞ্জে পড়েছিলেন, বাট আমার মনে হয় এখনো রিয়েল চ্যালেঞ্জ ফেস করেননি আলিসন বেকার, রাইট? সো এখনও রিয়েল চ্যালেঞ্জ যদি বলি যে এখনও ফেস করেনি অ্যালিসন। সো অ্যালিসন কিন্তু আপনার লিভারপুলে যে ম্যাচগুলো খেলে আমরা দেখি, এবং তার বেশ কিছু ভালো ভালো সেভ আছে, এবং তার ওয়ার্ল্ডের যে কয়জন গোলরক্ষক আছে ওয়ান অফ দেম। সো আমার মনে হয় যে এই জায়গায় আমরা অন্য চিন্তা করতে পারি না, যে বিশেষ করে ওর প্রতি ওর পারফরমেন্স যদি চিন্তা করেন, মূল্যায়ন করেন। আর 90 মিনিটের মধ্যে ব্রাজিল খেলা শেষ করতে চাইবে, ট্রাইব্রেকার অনেক দূরের কথা। সো নকআউট স্টেজে আপনি যত তাড়াতাড়ি গোল করে জিততে পারেন এটাই বেটার। আর ট্রাইব্রেকার হলো আপনার অনেকটা ভাগ্য,
আর অনেকটা যদি আপনি বলেন আপনি যদি বলেন না জিতবেই, এটা কিন্তু কেউ শিওর দিতে পারবে না। সো এটা হতে পারে, এনিথিং হ্যাপেন। সো কিন্তু আমরা চাইবো যে অন্তত ট্রাইব্রেকারের আগে যেন ম্যাচটা জিতে 90 মিনিটের মধ্যেই। আমরা বিশ্বাস করি টাই ব্রেকার দরকার হবে না ব্রাজিলের। সো এইবার কি হেক্সা লোডিং কামিং? অফকোর্স আমরা স্বপ্ন দেখি। দেখুন, প্রত্যেকটা মানুষ তার জীবনের একটা গোল সেট করা উচিত। সো আমরা ব্রাজিলিয়ান ফ্যানরা সবসময় ওই গোলটাই প্রত্যেক ওয়ার্ল্ড কাপে গোলটা সেট করা হয়। এটা করবে না কেন ভাই? আপনি স্বপ্ন না দেখলে তো আপনি অ্যাচিভ করতে পারবেন না কিছু। Right. সো লাইফে যদি আপনি স্বপ্ন না দেখে বলেন যে তোর আমার দ্বারা সম্ভব না, তাহলে আপনার দ্বারা সত্যিই সম্ভব না। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমরা সবসময় স্বপ্ন দেখি, বিশেষ করে ব্রাজিলিয়ান ফ্যানরা। আর টিমের প্রতিও আমাদের কনফিডেন্স অনেক হাই, কারণ আমরা হার্টটা অনেক বড়, বিশাল হার্ট। সো আমরা মনে হয় চিন্তা চেতনাও অনেক বড়। সো আমরা এগিয়ে যেতে চাই হেক্সা মিশন কমপ্লিট করে। ওকে সোহানা, বলবো? হ্যাঁ প্লিজ। সরি, এটা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে হেক্সা ইজ নট লোডিং দিস টাইম, ইটস নট বাফারিং, হেক্সা ইজ ওয়েটিং ফর ব্রাজিল, ব্রাজিল Thank ইজ you নট very ওয়েটিং much. ফর হেক্সা। রাইট মেবি নট ফর দিস টাইম, মেবি নেক্সট টাইম, ব্যাপারটা কি No, এরকম? পরের লাইনটা Hexa কি? is waiting for Brazil this time, এই বছরে। So Hexa is confirmed. Wow, very super confident that is it. Brazilian fan, Sohana. Thank you very much for joining. Sohana সিরাজ ছিলেন আমাদের সঙ্গে Thank you. এবং বিপ্লব ভট্টাচার্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ওয়ার্ল্ড কাপ ক্রেজ তো চলছেই, সেই ক্রেজটা বাড়িয়ে দিতেই ঢাকা ফ্ল্যাশের এই আয়োজন। অবশ্যই আমাদের সঙ্গে আপনারা নিয়মিত যুক্ত থাকবেন, আমাদের ফেসবুক এবং ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং এছাড়াও আমাদের সঙ্গে www.dhakaflash.com এই ওয়েবসাইটে যে কোনো খবরের জন্য ভিজিট করবেন। আমি ফয়সাল দিদিবিন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই আয়োজন থেকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও। ভালো থাকবেন, বাই বাই।